তোমার কি কখনো মনে হয়েছে যে তোমার জীবন দ্রুতগতিতে ছুটে চলেছে আর তুমি এতে হারিয়ে গেছ, যেন প্রতিটি মুহূর্ত তাড়াহুড়ো করছে, যেন অতীত অনুশোচনার সময় আর ভবিষ্যৎ ভয়ের? এই পরিস্থিতিতে তোমার মন ক্রমাগত অতীত ও ভবিষ্যতের জালে আটকা পড়ে আর তুমি ভুলে যাও যে বাস্তব জীবন বর্তমানের মধ্যেই। কল্পনা করো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কত কিছু তোমার মনে ভেসে বেড়ায়, আগামীকালের কাজ, আগামীকালের উদ্বেগ, সেই পুরনো ভুল যা তুমি এখনও মনে রাখো, এবং আগামী মাসের পরিকল্পনার ভয়। এই চক্রে আমরা আমাদের আনন্দ এবং শান্তি হারিয়ে ফেলি। কিন্তু যদি আমরা শিখি যে প্রতিটি মুহূর্ত সত্যিকার অর্থে বেঁচে থাকার অর্থ কী, তাহলে আমাদের জীবনের গতিপথ বদলে যেতে পারে। তুমি এখানে আছো, এর মূল বার্তা এটাই। সত্যিকারের জাদু, সত্যিকারের আনন্দ এবং সত্যিকারের শান্তি কেবল বর্তমানেই বিদ্যমান। থানাতো হান আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ মূল্যবান। আমরা যখন সম্পূর্ণরূপে বর্তমান মুহূর্তে থাকি তখনই আমরা সত্যিকারের শান্তি এবং সুখ অনুভব করতে পারি। এটি কোনো কঠিন প্রক্রিয়া নয়, কোনো জটিল নিয়ম নেই। তোমার যা দরকার তা হল একটু মনোযোগ, একটু সচেতনতা এবং একটু বোধগম্যতা। এই বইটিতে তুমি শিখবে কিভাবে চা পান করা, শ্বাস নেওয়া, হাঁটা বা কারো সাথে কথা বলার মতো ছোট ছোট মুহূর্তগুলো সত্যিকারের জাদু এবং আনন্দে ভরে উঠতে পারে। এই বইটি তোমাকে জীবনের প্রতিটি মুহূর্ত অনুভব করতে, বুঝতে এবং উপভোগ করতে শেখাবে। তাহলে আসুন এই যাত্রা শুরু করি। প্রথম অধ্যায়, বর্তমান মুহূর্তের শক্তি। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আমরা সত্যিকার অর্থে জীবন উপভোগ করতে পারি না? কারণ আমরা প্রায়শই অতীতের ভুল এবং অনুশোচনায় ডুবে থাকি, অথবা ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ এবং ভয়ে ডুবে থাকি। আমরা বলি, আমি যদি এটা করতাম, অথবা আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু এই চিন্তাতেই আমরা আমাদের সুখ, আমাদের মুহূর্ত এবং আমাদের জীবন হারিয়ে ফেলি। থিচান হান বলেন যে প্রকৃত শক্তি এবং প্রকৃত আনন্দ মুহূর্তে বেঁচে থাকার মধ্যেই নিহিত। যখন তুমি সম্পূর্ণরূপে বর্তমানের সাথে বাস করো, তখনই প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অভিজ্ঞতা অর্থপূর্ণ হয়ে ওঠে। কল্পনা করো সীমা তার দৈনন্দিন কাজ এবং দায়িত্বে এতটাই মগ্ন যে সে জীবনের ছোট ছোট আনন্দ দেখতে পায়নি। কিন্তু একদিন সে ধ্যান করতে শুরু করল, কেবল তার নিঃশ্বাসের উপর মনোযোগ দিয়ে প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি অনুভূতি লক্ষ্য করে। ধীরে ধীরে সে বুঝতে পারল যে প্রতিটি মুহূর্তে সুখ লুকিয়ে আছে। সেসব কিছুতেই গভীর আনন্দ খুঁজে পেতে শুরু করল, তার বাচ্চাদের হাসির শব্দ, সকালের সতেজতা, চায়ের সুবাস। একইভাবে মনোজ তার জীবনের বছরগুলি তার চাকরি এবং চাপের মধ্যে হারিয়ে ফেলেছিল। কিন্তু যখন সে এখানে এবং এখন বাস করতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে জীবন এত সুন্দর এবং তার চাপ ধীরে ধীরে হ্রাস পায়। এই গল্পগুলি আমাদের শেখায় যে আমরা যখন বর্তমানে বাস করি, তখন জীবনের জাদু উন্মোচিত হয়। তাই এখন প্রশ্ন হল, আমরা কিভাবে এই মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থাকতে পারি? সবচেয়ে সহজ উপায় হল শ্বাসের সাথে সংযোগ স্থাপন করা। যখনই আপনি চাপ অনুভব করেন, কেবল একটি গভীর শ্বাস নিন। আপনার নাক এবং ফুসফুসের নড়াচড়া অনুভব করুন এবং বলুন, আমি এখন এখানে আছি, আমি এই মুহূর্তে আছি। এটি একটি ছোট কিন্তু শক্তিশালী অনুশীলন যা তাৎক্ষণিকভাবে আপনার মনকে শান্ত করে। দ্বিতীয় অভ্যাস হল প্রতিটি কাজে সচেতনতা আনা। যখন তুমি খাচ্ছ, তখন কেবল খাবারের উপর মনোযোগ দাও। যখন তুমি হাঁটছ, তখন তোমার পদক্ষেপ এবং পৃথিবীর সাথে তোমার সংযোগ অনুভব করো। যখন তুমি কথা বলছ, তখন অন্য ব্যক্তির চোখের উপর সম্পূর্ণ মনোযোগ দাও। এই সহজ অভ্যাস তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ এবং আনন্দময় করে তুলতে পারে। এবং তৃতীয়ত, ছোট ছোট মুহূর্তগুলিকে আলিঙ্গন করো। প্রতিদিন 5 থেকে 10 মিনিট সময় ব্যয় করো যাতে তোমার ভেতরে শান্তি এবং বর্তমানের জাদু অনুভব করতে পারো। তুমি ধ্যান করতে পারো, গভীরভাবে শ্বাস নিতে পারো, অথবা কেবল জানালার বাইরে তাকিয়ে প্রকৃতি উপভোগ করতে পারো। ছোট ছোট মুহূর্তগুলিকে যোগ করলে পুরো দিনের আনন্দ যোগ হয়। মনে রেখো, অতীতকে পরিবর্তন করা যায় না এবং ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু এই মুহূর্তটি তোমার। এই মুহূর্তটি তোমার আসল উপহার। যখন তুমি আমি এখানে আছি, আমি এখন আছি এই শক্তি অনুভব করবে,
তখন প্রতিটি উদ্বেগ, প্রতিটি ভয় এবং প্রতিটি চাপ ধীরে ধীরে ম্লান হয়ে যাবে। এটি এই মুহূর্তের শক্তি, বর্তমান মুহূর্তের জাদু। তাই আসুন এই অধ্যায় থেকে এই সংকল্প গ্রহণ করি। আজ থেকে প্রতিটি মুহূর্তকে তার পূর্ণতা পর্যন্ত বাঁচি। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি অনুভূতি অনুভব করুন। কারণ আপনি এখানে আছেন, আপনি এখনই আছেন। এবং এই মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে বড় উপহার। দ্বিতীয় অধ্যায়, মননশীলতা, সুখের চাবিকাঠি। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার শরীর এখানে আছে, কিন্তু আপনার মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে? উদাহরণস্বরূপ, আপনি খাচ্ছেন কিন্তু আপনার মন অফিসের চাপে ব্যস্ত, অথবা আপনি কারো সাথে কথা বলছেন কিন্তু আপনার মন মোবাইল নোটিফিকেশনে ডুবে আছে। এটি আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা বেঁচে আছি কিন্তু সত্যিকার অর্থে বেঁচে নেই। এবং এই ব্যবধান পূরণ করার উপায় হল মননশীলতা। মননশীলতা মানে সম্পূর্ণরূপে বর্তমান মুহূর্তে থাকা। আপনি যা করছেন তাতে সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকা, কোনো বিচার ছাড়াই। এটি কোনো কঠিন অনুশীলন নয়। এটি কেবল আপনার মনকে বর্তমানের দিকে ফিরিয়ে আনার শিল্প। মননশীলতা, সুখের চাবিকাঠি। তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার শরীর এখানে আছে, কিন্তু তোমার মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে? উদাহরণস্বরূপ, তুমি খাচ্ছ কিন্তু তোমার মন অফিসের চাপে ব্যস্ত, অথবা তুমি কারো সাথে কথা বলছ কিন্তু তোমার মন মোবাইল নোটিফিকেশনে ডুবে আছে। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা বেঁচে আছি কিন্তু সত্যিকার অর্থে বেঁচে নেই। আর এই ব্যবধান পূরণ করার উপায় হল মননশীলতা। মননশীলতা মানে সম্পূর্ণরূপে বর্তমান মুহূর্তে থাকা। আপনি যা করছেন তাতে সম্পূর্ণরূপে নিমগ্ন থাকা, কোনো বিচার ছাড়াই। এটি কোনো কঠিন অনুশীলন নয়। এটি কেবল আপনার মনকে বর্তমানের দিকে ফিরিয়ে আনার শিল্প। মননশীলতা, সুখের চাবিকাঠি। তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার শরীর এখানে আছে, কিন্তু তোমার মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে? উদাহরণস্বরূপ, তুমি খাচ্ছ কিন্তু তোমার মন অফিসের চাপে ব্যস্ত, অথবা তুমি কারো সাথে কথা বলছ কিন্তু তোমার মন মোবাইল নোটিফিকেশনে ডুবে আছে। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা বেঁচে আছি কিন্তু সত্যিকার অর্থে বেঁচে নেই। আর এই ব্যবধান পূরণ করার উপায় হল মননশীলতা। মননশীলতা মানে সম্পূর্ণরূপে বর্তমান মুহূর্তে থাকা। আপনি যা করছেন তাতে সম্পূর্ণরূপে নিমগ্ন থাকা, কোনো বিচার ছাড়াই। এটি কোনো কঠিন অনুশীলন নয়। এটি কেবল আপনার মনকে বর্তমানের দিকে ফিরিয়ে আনার শিল্প। যখন তুমি সত্যিকার অর্থে বর্তমানের মধ্যে থাকো, তখন তোমার মন শান্ত হয়। তোমার চিন্তাভাবনা পরিষ্কার থাকে এবং তোমার হৃদয় হালকা বোধ হয়। একসময় পূজা নামে এক মহিলা সবসময় তাড়াহুড়ো করতেন। অফিসের চাপ, সংসারের দায়িত্ব আর নিজের জন্য সময় ছিল না। সে ভেবেছিল ছুটি বা অবসরের সময় সে শান্তি পাবে। কিন্তু একদিন সে মননশীলতা অনুশীলন শুরু করে। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট চুপচাপ বসে তার শ্বাস অনুভব করতে থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই সে লক্ষ্য করে যে তার রাগ কমে যাচ্ছে, চাপ কমে যাচ্ছে এবং ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ ফুটে উঠতে শুরু করেছে। মননশীলতা তোমার স্পষ্টতা বৃদ্ধি করে। কারণ যখন তোমার মন বিচরণশীল থাকে না, তখন তুমি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারো। এটি তোমার মনোযোগকে তীক্ষ্ণ করে তোলে, কারণ তুমি প্রতিটি কাজে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করতে পারো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি মানসিক ভারসাম্য বয়ে আনে। রাগ, দুঃখ বা ভয়ের সময়েও তোমাকে শান্ত থাকতে সাহায্য করে। এখন প্রশ্ন হল, কিভাবে শুরু করবেন? সবচেয়ে সহজ উপায় হল মননশীল শ্বাস প্রশ্বাস। দিনে 3 থেকে 4 বার মাত্র 1 মিনিটের জন্য গভীর শ্বাস নিন। বাতাস ভেতরে বাইরে আসছে অনুভব করুন। আরেকটি উপায় হল মননশীল হাঁটা। হাঁটার সময় তোমার পদক্ষেপগুলো অনুভব করো, যেন তোমার পা মাটি স্পর্শ করছে, যেন প্রতিটি পদক্ষেপ তোমাকে বর্তমানের সাথে সংযুক্ত করছে। আর তৃতীয়টি হল মনোযোগ সহকারে খাওয়া। খাওয়ার সময় কেবল খাবারের দিকে মনোনিবেশ করো। এর স্বাদ, সুবাস, গঠন অনুভব করো। এই ছোট ছোট অভ্যাসগুলো সহজ শোনালেও এগুলো তোমার পুরো জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ যখন তুমি প্রতিটি মুহূর্ত বাঁচতে শেখো, তখন তুমি বুঝতে পারো যে প্রকৃত সুখ বাইরে কোথাও নয়, বরং তোমার ভেতরেই লুকিয়ে আছে, এখনই।
থিচাধন বলে যে মননশীলতা হল সেই শক্তি যা আমাদের জীবনের বিস্ময়ের সাথে সংযুক্ত করে। আর সত্যি বলতে, যখন তুমি এই শক্তিকে আলিঙ্গন করো, তখন প্রতিটি দিন একটি নতুন সতেজতা, নতুন শান্তি এবং নতুন আনন্দ নিয়ে আসে। তাই আসুন আজই এই সংকল্প করি, আমরা কেবল জীবনের মধ্য দিয়ে যাব না, বরং প্রতিটি মুহূর্ত বেঁচে থাকব এবং অনুভব করব, এবং মননশীলতার মাধ্যমে আমরা আমাদের হাতে সুখের আসল চাবিকাঠি ধরব। তৃতীয় অধ্যায়, রূপান্তরের হাতিয়ার হিসেবে শ্বাস নেওয়া। কি তুমি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি রাগান্বিত বা বিচলিত হও, তখন তোমার শ্বাস দ্রুততর হয়ে ওঠে, এবং যখন তুমি খুশি বা শান্ত হও, তখন তোমার শ্বাস ধীর এবং গভীর হয়ে যায়? আমাদের শ্বাস কেবল বাতাসের বিনিময় নয়, এটি আমাদের মন এবং শরীরের মধ্যে সবচেয়ে গভীর সংযোগ, এবং সেই কারণেই থিচাং থান বলেন, যদি তুমি তোমার শ্বাস নিয়ন্ত্রণ করতে শিখো, তাহলে তুমি তোমার পুরো জীবন নিয়ন্ত্রণ করতে পারবে। শ্বাস প্রশ্বাস একটি চমৎকার হাতিয়ার যা সর্বদা তোমার সাথে থাকে, তুমি যেখানেই থাকো না কেন। ধ্যান করার জন্য মন্দির বা পাহাড়ে যাওয়ার দরকার নেই। তোমার যা দরকার তা হল 1 মিনিট, এবং তুমি তাৎক্ষণিকভাবে তোমার মনকে শান্ত করতে পারো। একবার রাহুল নামে এক যুবক কর্মক্ষেত্রে একটি উপস্থাপনার আগে এতটাই নার্ভাস হয়ে পড়েছিল যে সে মনে করেছিল যে সে কথা বলতে পারছে না। তারপর তার এক বন্ধু তাকে 3টি গভীর শ্বাস নিতে বলেছিল, প্রতিটি শ্বাসের সাথে তার মন পরিষ্কার করতে। রাহুল তাই করল, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তার ভয় কমে গেল। তার কণ্ঠস্বর স্থির হয়ে গেল, এবং সে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপনা শুরু করল। এটি তার একটি উদাহরণ মাত্র যে একটি মাত্র নিঃশ্বাসও তোমার দিনকে কিভাবে বদলে দিতে পারে। এখন প্রশ্ন হল, প্রতিদিন আমরা কিভাবে এই জাদু অনুশীলন করতে পারি? আসুন একটি সহজ, ধাপে ধাপে মনোযোগী শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শিখি। 1. সোজা হয়ে বসুন, আপনার পিঠ সোজা রাখুন কিন্তু আপনার শরীর শিথিল রাখুন। 2. আপনার চোখ বন্ধ করুন। যদি আপনি চান, চোখ সামান্য বন্ধ রাখুন অথবা আপনার সামনের কোনো বিন্দুতে স্থির থাকুন। 3. গভীর শ্বাস নিন। আপনার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন, যেন আপনি আপনার ফুসফুস সম্পূর্ণরূপে ভরে দিচ্ছেন। 4. শ্বাস অনুভব করুন। বাতাস প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার অনুভূতি লক্ষ্য করুন। 5. ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, চাপ ছাড়াই, যেন আপনি চাপ এবং ক্লান্তি শ্বাস ছাড়ছেন। 6. পুনরাবৃত্তি করুন। এটি 5 বার করুন এবং অনুভব করুন যে আপনার মন কতটা হালকা হয়ে গেছে। আপনি এই অনুশীলনটি যে কোনো জায়গায় করতে পারেন, অফিসে, বাসে, লাইনে দাঁড়িয়ে, অথবা ঘুমানোর আগে। এই অনুশীলনের মাত্র 1 মিনিট তাৎক্ষণিকভাবে আপনার মেজাজ, মনোযোগ এবং শক্তি পুনরায় সেট করতে পারে। আরেকটি পদ্ধতি হল শ্বাস গণনা করুন। শ্বাস নেওয়ার সময় 1 থেকে 4, শ্বাস ধরে রাখার সময় 1 থেকে 4 এবং শ্বাস ছাড়ার সময় 1 থেকে 4 গণনা করুন। এটি তাৎক্ষণিকভাবে আপনার মনকে বর্তমান অবস্থায় ফিরিয়ে আনে। থিচ নাথান বলেন, যখন আপনি আপনার নিঃশ্বাসের সাথে সংযোগ স্থাপন করেন, তখন আপনি আপনার জীবনের সাথে সংযোগ স্থাপন করেন, এবং এটি সত্য। যখন আমরা আমাদের নিঃশ্বাসের উপর মনোনিবেশ করি, তখন আমাদের মন অতীত এবং ভবিষ্যতের কোলাহল থেকে বেরিয়ে বর্তমানের দিকে ফিরে আসে। তাই আজ থেকে একটি প্রতিশ্রুতিবদ্ধ হন, যখনই আপনি চাপ, রাগান্বিত বা উদ্বিগ্ন বোধ করেন, প্রথমে আপনার নিঃশ্বাসের কথা মনে রাখবেন। 60 সেকেন্ডের জন্য কেবল গভীরভাবে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন, এবং দেখুন কিভাবে এই ছোট্ট কাজটি আপনার পুরো দিনের গতিপথ পরিবর্তন করে। 4র্থ অধ্যায়, দৈনন্দিন জীবনে সচেতনতা গড়ে তোলা। আমরা প্রায়শই মনে করি যে শান্তি এবং প্রশান্তি খুঁজে পেতে আমাদের ছুটিতে যেতে হবে, পাহাড়ে ধ্যান করতে হবে, অথবা একটি বিশেষ জায়গা খুঁজে বের করতে হবে। কিন্তু থিচ নাথান আমাদের বলেন যে সত্যিকারের মননশীলতার জাদু আমাদের দৈনন্দিন কার্যকলাপের মধ্যে নিহিত, তা বাসন ধোয়া, চা পান করা, হাঁটা বা কথা বলা হোক না কেন। আমরা যদি প্রতিটি কাজ সম্পূর্ণ সচেতনতার সাথে অনুশীলন করি, তাহলে সেই সহজ মুহূর্তগুলি আমাদের জীবনকে বদলে দিতে পারে। বাসন ধোয়ার কথা ভাবুন, আপনার মন প্রায়শই টিভি সিরিয়াল বা আগামীকালের বৈঠকের দিকে ঘুরে বেড়ায়। কিন্তু যদি তুমি একই সাথে পানির শীতলতা, সাবানের বুদবুদের স্পর্শ অনুভব করো এবং প্রতিটি থালা পরিষ্কার হতে দেখো, তাহলে একটি সাধারণ কাজও ধ্যানের এক রূপ হয়ে ওঠে। একইভাবে, যখন তুমি চা পান করো,
যদি তুমি কেবল তার স্বাদ, সুবাস এবং কাপের উষ্ণতা অনুভব করো, তাহলে সেই মুহূর্তটি তোমার হৃদয়ে শান্তি বয়ে আনতে পারে। থিচেন থান তার শিষ্যদের বলেন, অথবা ঘুমানোর আগে মাত্র 1 মিনিটের এই অনুশীলন আপনার মেজাজ, মনোযোগ এবং শক্তি তাৎক্ষণিকভাবে পুনরুদ্ধার করতে পারে। আরেকটি পদ্ধতি হল শ্বাস-প্রশ্বাস গণনা। শ্বাস নেওয়ার সময় 1 থেকে 4 পর্যন্ত, শ্বাস ধরে রাখার সময় 1 থেকে 4 পর্যন্ত এবং শ্বাস ছাড়ার সময় 1 থেকে 4 পর্যন্ত গণনা করুন। এটি তাৎক্ষণিকভাবে আপনার মনকে বর্তমানের দিকে ফিরিয়ে আনে। থিচ নাথান বলেন, যখন আপনি আপনার শ্বাসের সাথে সংযোগ স্থাপন করেন, তখন আপনি আপনার জীবনের সাথে সংযোগ স্থাপন করেন, এবং এটি সত্য। যখন আমরা আমাদের শ্বাসের উপর মনোনিবেশ করি, তখন আমাদের মন অতীত এবং ভবিষ্যতের ব্যস্ততা থেকে বেরিয়ে আসে এবং বর্তমানে আসে। তাই আজ থেকে একটি প্রতিশ্রুতিবদ্ধ হন, যখনই আপনি চাপ, রাগান্বিত বা উদ্বিগ্ন বোধ করেন, প্রথমে আপনার শ্বাসকে স্মরণ করুন। 60 সেকেন্ডের জন্য গভীরভাবে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন, এবং দেখুন এই ছোট্ট কাজটি আপনার পুরো দিনের গতিপথ কিভাবে পরিবর্তন করে। চতুর্থ অধ্যায়, দৈনন্দিন জীবনে সচেতনতা গড়ে তোলা। আমরা প্রায়শই ভাবি যে শান্তি এবং প্রশান্তি পেতে হলে আমাদের ছুটিতে যেতে হবে, পাহাড়ে ধ্যান করতে হবে, অথবা একটি বিশেষ জায়গা খুঁজে বের করতে হবে। কিন্তু থিচ নাথান আমাদের বলেন যে সত্যিকারের মননশীলতার জাদু আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যেই নিহিত, তা সে বাসন ধোয়া, চা পান করা, হাঁটা বা কথা বলা যাই হোক না কেন। আমরা যদি প্রতিটি কাজ সম্পূর্ণ সচেতনতার সাথে অনুশীলন করি, তাহলে সেই সহজ মুহূর্তগুলি আমাদের জীবনকে বদলে দিতে পারে। বাসন ধোয়ার কথা কল্পনা করুন, আপনার মন প্রায়শই একটি টিভি সিরিয়াল বা আগামীকালের সভার দিকে ঘুরে বেড়ায়। কিন্তু আপনি যদি একই সাথে পানির শীতলতা, সাবানের বুদবুদের স্পর্শ অনুভব করেন এবং প্রতিটি থালা পরিষ্কার হতে দেখেন, তাহলে একটি সহজ কাজও ধ্যানের এক রূপ হয়ে ওঠে। একইভাবে, যখন আপনি চা পান করেন, যদি আপনি কেবল তার স্বাদ, সুগন্ধ এবং কাপের উষ্ণতা অনুভব করেন, তাহলে সেই মুহূর্তটি আপনার হৃদয়ে শান্তি আনতে পারে। থিচেন থান তার শিষ্যদের বলেন, অথবা ঘুমানোর আগে মাত্র 1 মিনিটের এই অনুশীলন আপনার মেজাজ, মনোযোগ এবং শক্তি তাৎক্ষণিকভাবে পুনরুদ্ধার করতে পারে। আরেকটি পদ্ধতি হল শ্বাস-প্রশ্বাস গণনা। শ্বাস নেওয়ার সময় 1 থেকে 4 পর্যন্ত, শ্বাস ধরে রাখার সময় 1 থেকে 4 পর্যন্ত এবং শ্বাস ছাড়ার সময় 1 থেকে 4 পর্যন্ত গণনা করুন। এটি তাৎক্ষণিকভাবে আপনার মনকে বর্তমানের দিকে ফিরিয়ে আনে। থিচ নাথান বলেন, যখন আপনি আপনার শ্বাসের সাথে সংযোগ স্থাপন করেন, তখন আপনি আপনার জীবনের সাথে সংযোগ স্থাপন করেন, এবং এটি সত্য। যখন আমরা আমাদের শ্বাসের উপর মনোনিবেশ করি, তখন আমাদের মন অতীত এবং ভবিষ্যতের ব্যস্ততা থেকে বেরিয়ে আসে এবং বর্তমানে আসে। তাই আজ থেকে একটি প্রতিশ্রুতিবদ্ধ হন, যখনই আপনি চাপ, রাগান্বিত বা উদ্বিগ্ন বোধ করেন, প্রথমে আপনার শ্বাসকে স্মরণ করুন। 60 সেকেন্ডের জন্য গভীরভাবে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন, এবং দেখুন এই ছোট্ট কাজটি আপনার পুরো দিনের গতিপথ কিভাবে পরিবর্তন করে। চতুর্থ অধ্যায়, দৈনন্দিন জীবনে সচেতনতা গড়ে তোলা। আমরা প্রায়শই ভাবি যে শান্তি এবং প্রশান্তি পেতে হলে আমাদের ছুটিতে যেতে হবে, পাহাড়ে ধ্যান করতে হবে, অথবা একটি বিশেষ জায়গা খুঁজে বের করতে হবে। কিন্তু থিচ নাথান আমাদের বলেন যে সত্যিকারের মননশীলতার জাদু আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যেই নিহিত, তা সে বাসন ধোয়া, চা পান করা, হাঁটা বা কথা বলা যাই হোক না কেন। আমরা যদি প্রতিটি কাজ সম্পূর্ণ সচেতনতার সাথে অনুশীলন করি, তাহলে সেই সহজ মুহূর্তগুলি আমাদের জীবনকে বদলে দিতে পারে। বাসন ধোয়ার কথা কল্পনা করুন, আপনার মন প্রায়শই একটি টিভি সিরিয়াল বা আগামীকালের সভার দিকে ঘুরে বেড়ায়। কিন্তু আপনি যদি একই সাথে পানির শীতলতা, সাবানের বুদবুদের স্পর্শ অনুভব করেন এবং প্রতিটি থালা পরিষ্কার হতে দেখেন, তাহলে একটি সহজ কাজও ধ্যানের এক রূপ হয়ে ওঠে। একইভাবে, যখন আপনি চা পান করেন, যদি আপনি কেবল তার স্বাদ, সুগন্ধ এবং কাপের উষ্ণতা অনুভব করেন, তাহলে সেই মুহূর্তটি আপনার হৃদয়ে শান্তি আনতে পারে। থিচেন থান তার শিষ্যদের বলেন, এবং প্রতিটি থালা পরিষ্কার করা দেখা, এমনকি একটি সাধারণ কাজও ধ্যানের একটি রূপ হয়ে ওঠে। একইভাবে, যখন আপনি চা পান করেন, যদি আপনি কেবল তার স্বাদ, সুগন্ধ এবং কাপের উষ্ণতা অনুভব করেন, সেই মুহূর্তটি আপনার হৃদয়ে শান্তি আনতে পারে। থিচেন থান তার শিষ্যদের বলেন,
এবং প্রতিটি থালা পরিষ্কার করা দেখা, এমনকি একটি সাধারণ কাজও ধ্যানের একটি রূপ হয়ে ওঠে। একইভাবে যখন আপনি চা পান করেন, যদি আপনি কেবল তার স্বাদ, সুগন্ধ এবং কাপের উষ্ণতা অনুভব করেন, সেই মুহূর্তটি আপনার হৃদয়ে শান্তি আনতে পারে। থিচেন থান তার শিষ্যদের বলেন, প্রতিটি পদক্ষেপের সাথে পৃথিবীর সাথে সংযোগ স্থাপনের কল্পনা করুন। প্রতিটি পদক্ষেপ আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি জীবিত, শ্বাস নিচ্ছেন এবং এই মুহূর্তটি আপনার। একবার একজন ছাত্র থিচ নাথ হানকে জিজ্ঞাসা করেছিলেন, শিক্ষক, আমি ধ্যানের জন্য সময় পাচ্ছি না। শিক্ষক হেসে বললেন, যখন আপনি জল পান করেন, তখন তা মনোযোগ সহকারে পান করুন। যখন আপনি হাঁটেন, তখন মনোযোগ সহকারে হাঁটেন, এবং যখন আপনি শোনেন, তখন মনোযোগ সহকারে শুনুন। এটি আপনার ধ্যান। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এই সচেতনতা আনব? এখানে কিছু সহজ অনুশীলন রয়েছে। মননশীল চা এবং কফির সময়। যখন আপনি দিনে একবার চা বা কফি পান করেন, তখন কেবল এর স্বাদ, সুগন্ধ এবং উষ্ণতা লক্ষ্য করুন। ফোন বা টিভি নেই। মননশীল হাঁটা। অফিস করিডোরে, পার্কে বা বাড়িতে হাঁটার সময় প্রতিটি পদক্ষেপের শব্দ এবং পৃথিবীর স্পর্শ অনুভব করুন। মননশীল শ্রবণ। যখন কেউ আপনার সাথে কথা বলছে তখন সম্পূর্ণরূপে শুনুন। আপনার ফোন বা চিন্তায় হারিয়ে যাবেন না। মননশীল শ্বাস প্রশ্বাসের মুহূর্ত। কাজের মাঝখানে 30 সেকেন্ডের জন্য বিরতি নিন, একটি গভীর শ্বাস নিন এবং বুঝতে পারেন যে আপনি এখনই এখানে আছেন। এই ছোট ছোট মুহূর্তগুলিতেই প্রকৃত এবং স্থায়ী সুখ নিহিত। যখন তুমি সচেতনতার সাথে সাধারণ দৈনন্দিন কাজগুলো করো, তখন তুমি বুঝতে পারবে যে সুখ কোন মহৎ ঘটনা নয়, বরং একটি অভ্যাস। এটি জীবনের একটি উপায়। তাই আজ থেকে শুরু করে প্রতিটি কাজে সম্পূর্ণরূপে উপস্থিত থাকার সংকল্প করো। তুমি থালা বাসন ধোও, হাঁটো, খাও অথবা কথা বলো। কারণ যখন তুমি প্রতিটি মুহূর্ত সম্পর্কে সচেতন থাকো, তখন জীবন কেবল কেটে যায় না, এটি ফুলে ওঠে। পঞ্চম অধ্যায়, চাপ এবং উদ্বেগ ত্যাগ করা। বন্ধুরা, কল্পনা করো তুমি তোমার হাতে একটি ভারী পাথর ধরে আছো। প্রথমে মনে হয় ঠিক আছে, আমি এটি ধরে রাখতে পারি। কিন্তু সময়ের সাথে সাথে তোমার হাত ব্যথা শুরু করে, তোমার কাঁধ ভারী হয়ে যায় এবং অবশেষে তোমার পুরো শরীর ক্লান্ত হয়ে পড়ে। এখন সেই পাথরটি ছেড়ে দাও। কেমন লাগছে? হালকা, মুক্ত এবং শান্তিতে, তাই না? এই পাথরটি আমাদের উদ্বেগ। আমরা এটি ধরে রাখি, তা গতকালের কথা হোক বা আগামীকালের কথা। আমাদের মন প্রায়শই দুটি জায়গায় ঘুরে বেড়ায়, অতীত এবং ভবিষ্যতের কথা। আমরা অতীত নিয়েই থাকি। আমি যদি এটি করতাম, আমি চাইতাম যদি সেই ভুলটা না ঘটত, আর আমরা ভবিষ্যতের ভয়ে থাকি। যদি এমনটা ঘটে, যদি আমি ব্যর্থ হই, তাহলে ফলাফল হবে আমরা বর্তমানের আসল স্বাদ ভুলে যাব। থিচ নাথ হান বলেন যে যদি আপনি বর্তমানে বাস না করেন, তাহলে আপনি বাস্তব জীবনের অভাব বোধ করছেন। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে এই অপ্রয়োজনীয় চাপ এবং বোঝা থেকে মুক্তি পাব? প্রথম পদক্ষেপ হল বুঝতে হবে যে উদ্বেগ কোনো সমাধান নয়। যদি কোনো সমস্যার সমাধান করা যায়, তবে কেন চিন্তা করবেন? আর যদি এটি সমাধান করা না যায়, তবে চিন্তা করার কি দরকার? আমরা প্রায়শই মনে করি যে উদ্বেগ আমাদের প্রস্তুত করবে। কিন্তু সত্য হল, উদ্বেগ কেবল আমাদের শক্তি নষ্ট করে। আমি আপনাকে একটি ছোট গল্প বলি। একজন মহিলা ছিলেন যিনি ক্রমাগত ভবিষ্যতের জন্য চিন্তিত থাকতেন। তার ঘুম ব্যাহত হয়েছিল, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছিল। একদিন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রতিবার যখন তিনি চিন্তা করতে শুরু করবেন, তখন তিনি একটি গভীর শ্বাস নেবেন এবং নিজেকে জিজ্ঞাসা করবেন, আমি কি এখনই এটি পরিবর্তন করতে পারি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে তিনি পদক্ষেপ নেবেন। যদি না হয়, সে হাল ছেড়ে দিত। ধীরে ধীরে সে দেখতে পেল যে তার মন হালকা এবং সুখী হয়ে উঠছে। তুমিও একই কাজ করতে পারো, এবং এখানে কিছু খুব কার্যকর পদ্ধতি দেওয়া হল। তোমার নিঃশ্বাসকে তোমার নোমর করে নাও। যখনই উদ্বেগের ঢেউ ওঠে, তখন তোমার নিঃশ্বাসের উপর মনোযোগ দাও। চোখ বন্ধ করো এবং ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নাও। 1, 2, 3, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ো।
3 বা 4 বার এটি করলে তোমার স্নায়ুতন্ত্র শান্ত হয়। এটা কেবল বিজ্ঞান নয়, বরং অনেকের অভিজ্ঞতা যে আমরা যখন আমাদের নিঃশ্বাসের উপর মনোযোগ দিই তখন আমাদের মন বর্তমানের দিকে ফিরে যায়। যদি কি হয় থেকে যা হয় চলে যাও। আমাদের বেশিরভাগ উদ্বেগ যদি কি হয় দিয়ে শুরু হয়। কিন্তু যদি তুমি তোমার মনোযোগ এখন যা আছে তার দিকে সরিয়ে নাও, তাহলে অর্ধেক চাপ অদৃশ্য হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি তুমি ভাবছ আমার প্রকল্প ব্যর্থ হলে কি হবে, থামো এবং জিজ্ঞাসা করো, এটি সফল করার জন্য আমি এখনই কি করতে পারি। এই ছোট পরিবর্তন ভয়কে কর্মের সাথে প্রতিস্থাপন করে। অতীতের পাতা বন্ধ করো। ইতিমধ্যে যা ঘটেছে তা তোমার বইয়ের একটি পুরানো অধ্যায়। বারবার পড়লে গল্প বদলাবে না। এ থেকে শিখো, কিন্তু এগিয়ে যাও। বাগানে মৃত ফুল কাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অতীতের তিক্ত স্মৃতিগুলোকে ভুলে যাওয়াও গুরুত্বপূর্ণ, যাতে নতুন ফুল ফুটতে পারে। চতুর্থত, ছোট ছোট সচেতন মুহূর্তগুলোকে গড়ে তুলুন। দিনে কয়েকবার নিজেকে থামিয়ে চারপাশে তাকান। আকাশের রং, বাতাসের শীতলতা, আপনার চারপাশের শব্দ। এটি সহজ মনে হতে পারে, কিন্তু এই মুহূর্তগুলো আপনার মনকে উদ্বেগ থেকে দূরে সরিয়ে দেয় এবং আপনাকে মনে করিয়ে দেয় যে জীবন এখনই ঘটছে। পঞ্চম, একটি উদ্বেগের বাক্স তৈরি করুন। এটি করার একটি মজার উপায়। বাড়িতে একটি ছোট বাক্স রাখুন। যখনই কোনো উদ্বেগ দেখা দেয় তখন এটি একটি কাগজের টুকরোতে লিখে বাক্সে রাখুন। সপ্তাহে একবার বাক্সটি খুলুন এবং দেখুন যে আপনি যে জিনিসগুলি নিয়ে চিন্তিত ছিলেন তার বেশিরভাগই ঘটে গেছে অথবা সম্পূর্ণ তুচ্ছ মনে হচ্ছে। বন্ধুরা, জীবনের সত্য হল যে আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন। চাপ এবং উদ্বেগ ছেড়ে দেওয়া একদিনের কাজ নয়, এটি একটি অভ্যাস। কিন্তু প্রতিবার যখন আপনি ছেড়ে দেন তখন আপনি শান্তি, স্বাধীনতা এবং আনন্দের জন্য একটি জায়গা তৈরি করেন। মনে রাখবেন, ঢেউ ডুবে যায় না, বরং তাদের প্রতি আমাদের প্রতিরোধ। যদি আপনি স্রোতের সাথে চলতে শিখেন, তাহলে জীবনের প্রতিটি ঢেউ আপনাকে ভয় দেখানোর পরিবর্তে সামনের দিকে ঠেলে দেবে। তাই পরের বার যখন উদ্বেগ আপনার দরজায় কড়া নাড়বে, তখন হাসুন, গভীর নিঃশ্বাস নিন এবং বলুন, আজ নয়, আমার এখনো বেঁচে থাকার সময় আছে। ষষ্ঠ অধ্যায়, সহানুভূতি এবং সংযোগ। বন্ধুরা, কল্পনা করুন, শীতের এক ঠান্ডা রাতে আপনি রাস্তায় হাঁটছেন। কিন্তু যদি তুমি তোমার মনোযোগ এখনকার দিকে সরিয়ে নাও, তাহলে অর্ধেক চাপ চলে যাবে। উদাহরণস্বরূপ, যদি তুমি ভাবছ আমার প্রকল্প ব্যর্থ হলে কি হবে, থামো এবং জিজ্ঞাসা করো, এটি সফল করার জন্য আমি এখনই কি করতে পারি। এই ছোট পরিবর্তনটি ভয়কে কর্মের সাথে প্রতিস্থাপন করে। অতীতের পাতা বন্ধ করো। যা ইতিমধ্যেই ঘটেছে তা তোমার বইয়ের একটি পুরানো অধ্যায়। বারবার পড়লে গল্প বদলাবে না। এ থেকে শিক্ষা নাও, বরং এগিয়ে যাও। বাগানে মৃত ফুল কাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অতীতের তিক্ত স্মৃতিগুলিকে ত্যাগ করাও গুরুত্বপূর্ণ, যাতে নতুন ফুল ফুটতে পারে। চতুর্থত, ছোট সচেতন মুহূর্তগুলি গড়ে তুলো। দিনে কয়েকবার নিজেকে থামিয়ে চারপাশে তাকাও। আকাশের রং, বাতাসের শীতলতা, তোমার চারপাশের শব্দ। এটা সহজ মনে হতে পারে, কিন্তু এই মুহূর্তগুলি তোমার মনকে উদ্বেগ থেকে সরিয়ে দেয় এবং তোমাকে মনে করিয়ে দেয় যে জীবন এখনই ঘটছে। পঞ্চম, একটি উদ্বেগের বাক্স তৈরি করো। এটি করার একটি মজার উপায়। বাড়িতে একটি ছোট বাক্স রাখুন। যখনই কোনো উদ্বেগ দেখা দেয় তখন এটি একটি কাগজের টুকরোতে লিখে বাক্সে রাখুন। সপ্তাহে একবার বাক্সটি খুলুন এবং দেখুন যে আপনি যে বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিলেন তার বেশিরভাগই হয় ঘটেছে অথবা একেবারেই তুচ্ছ বলে মনে হচ্ছে। বন্ধুরা, জীবনের সত্য হল আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন। চাপ এবং উদ্বেগ ছেড়ে দেওয়া একদিনের কাজ নয়, এটি একটি অভ্যাস। কিন্তু যতবার আপনি ছেড়ে দেন, আপনি শান্তি, স্বাধীনতা এবং আনন্দের জন্য একটি জায়গা তৈরি করেন। মনে রাখবেন, ঢেউ ডুবে যায় না, বরং তাদের প্রতি আমাদের প্রতিরোধ। যদি আপনি প্রবাহের সাথে চলতে শিখেন, তাহলে জীবনের প্রতিটি ঢেউ আপনাকে ভয় দেখানোর পরিবর্তে এগিয়ে নিয়ে যাবে। তাই পরের বার যখন উদ্বেগ আপনার দরজায় কড়া নাড়বে, হাসুন, গভীর নিঃশ্বাস নিন এবং বলুন, আজ নয়,
আমার এখনো বেঁচে থাকার সময় আছে। ষষ্ঠ অধ্যায়, সহানুভূতি এবং সংযোগ। বন্ধুরা, এটি কল্পনা করুন, শীতের এক ঠান্ডা রাতে আপনি রাস্তায় হাঁটছেন। কিন্তু যদি তুমি তোমার মনোযোগ এখনকার দিকে সরিয়ে নাও, তাহলে অর্ধেক চাপ চলে যাবে। উদাহরণস্বরূপ, যদি তুমি ভাবছ, আমার প্রকল্প ব্যর্থ হলে কি হবে, থামো এবং জিজ্ঞাসা করো, এটি সফল করার জন্য আমি এখনই কি করতে পারি। এই ছোট পরিবর্তনটি ভয়কে কর্মের সাথে প্রতিস্থাপন করে। অতীতের পাতা বন্ধ করো। যা ইতিমধ্যেই ঘটেছে তা তোমার বইয়ের একটি পুরানো অধ্যায়। বারবার পড়লে গল্প বদলাবে না। এ থেকে শিক্ষা নাও, বরং এগিয়ে যাও। বাগানে মৃত ফুল কাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অতীতের তিক্ত স্মৃতিগুলিকে ত্যাগ করাও গুরুত্বপূর্ণ, যাতে নতুন ফুল ফুটতে পারে। চতুর্থত, ছোট সচেতন মুহূর্তগুলি গড়ে তুলো। দিনে কয়েকবার নিজেকে থামিয়ে চারপাশে তাকাও। আকাশের রং, বাতাসের শীতলতা, তোমার চারপাশের শব্দ। এটা সহজ মনে হতে পারে, কিন্তু এই মুহূর্তগুলি তোমার মনকে উদ্বেগ থেকে সরিয়ে দেয় এবং তোমাকে মনে করিয়ে দেয় যে জীবন এখনই ঘটছে। পঞ্চম, একটি উদ্বেগের বাক্স তৈরি করো। এটি করার একটি মজার উপায়। বাড়িতে একটি ছোট বাক্স রাখুন। যখনই কোনো উদ্বেগ দেখা দেয়, তখন এটি একটি কাগজের টুকরোতে লিখে বাক্সে রাখুন। সপ্তাহে একবার বাক্সটি খুলুন এবং দেখুন যে আপনি যে বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিলেন তার বেশিরভাগই হয় ঘটেছে অথবা একেবারেই তুচ্ছ বলে মনে হচ্ছে। বন্ধুরা, জীবনের সত্য হল আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন। চাপ এবং উদ্বেগ ছেড়ে দেওয়া একদিনের কাজ নয়, এটি একটি অভ্যাস। কিন্তু যতবার আপনি ছেড়ে দেন, আপনি শান্তি, স্বাধীনতা এবং আনন্দের জন্য একটি জায়গা তৈরি করেন। মনে রাখবেন, ঢেউ ডুবে যায় না, বরং তাদের প্রতি আমাদের প্রতিরোধ। যদি আপনি প্রবাহের সাথে চলতে শিখেন, তাহলে জীবনের প্রতিটি ঢেউ আপনাকে ভয় দেখানোর পরিবর্তে এগিয়ে নিয়ে যাবে। তাই পরের বার যখন উদ্বেগ আপনার দরজায় কড়া নাড়বে, হাসুন, গভীর নিঃশ্বাস নিন এবং বলুন, আজ নয়, আমার এখনো বেঁচে থাকার সময় আছে। ষষ্ঠ অধ্যায়, সহানুভূতি এবং সংযোগ। বন্ধুরা, এটি কল্পনা করুন, শীতের এক ঠান্ডা রাতে আপনি রাস্তায় হাঁটছেন। সপ্তাহে একবার বাক্সটি খুলুন এবং দেখুন যে আপনি যে বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিলেন তার বেশিরভাগই হয় ঘটেছে অথবা একেবারেই তুচ্ছ বলে মনে হচ্ছে। বন্ধুরা, জীবনের সত্য হল আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন। চাপ এবং উদ্বেগ ছেড়ে দেওয়া একদিনের কাজ নয়, এটি একটি অভ্যাস। কিন্তু যতবার আপনি ছেড়ে দেন, আপনি শান্তি, স্বাধীনতা এবং আনন্দের জন্য একটি জায়গা তৈরি করেন। মনে রাখবেন, ঢেউ ডুবে যায় না, বরং তাদের প্রতি আমাদের প্রতিরোধ। যদি আপনি প্রবাহের সাথে চলতে শিখেন, তাহলে জীবনের প্রতিটি ঢেউ আপনাকে ভয় দেখানোর পরিবর্তে এগিয়ে নিয়ে যাবে। তাই পরের বার যখন উদ্বেগ আপনার দরজায় কড়া নাড়বে, হাসুন, গভীর নিঃশ্বাস নিন এবং বলুন, আজ নয়, আমার এখনো বেঁচে থাকার সময় আছে। ষষ্ঠ অধ্যায়, সহানুভূতি এবং সংযোগ। বন্ধুরা, এটি কল্পনা করুন, শীতের এক ঠান্ডা রাতে আপনি রাস্তায় হাঁটছেন। সপ্তাহে একবার বাক্সটি খুলুন এবং দেখুন যে আপনি যে বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিলেন তার বেশিরভাগই হয় ঘটেছে অথবা একেবারেই তুচ্ছ বলে মনে হচ্ছে। বন্ধুরা, জীবনের সত্য হল আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন। চাপ এবং উদ্বেগ ছেড়ে দেওয়া একদিনের কাজ নয়, এটি একটি অভ্যাস। কিন্তু যতবার আপনি ছেড়ে দেন, আপনি শান্তি, স্বাধীনতা এবং আনন্দের জন্য একটি জায়গা তৈরি করেন। মনে রাখবেন, ঢেউ ডুবে যায় না, বরং তাদের প্রতি আমাদের প্রতিরোধ। যদি আপনি প্রবাহের সাথে চলতে শিখেন, তাহলে জীবনের প্রতিটি ঢেউ আপনাকে ভয় দেখানোর পরিবর্তে এগিয়ে নিয়ে যাবে। তাই পরের বার যখন উদ্বেগ আপনার দরজায় কড়া নাড়বে, হাসুন, গভীর নিঃশ্বাস নিন এবং বলুন, আজ নয়, আমার এখনো বেঁচে থাকার সময় আছে। ষষ্ঠ অধ্যায়, সহানুভূতি এবং সংযোগ। বন্ধুরা, এটি কল্পনা করুন, শীতের এক ঠান্ডা রাতে আপনি রাস্তায় হাঁটছেন। কারণ এখান থেকেই হৃদয় থেকে হৃদয়ে সত্যিকারের সংযোগ শুরু হয়। বর্তমানে আনন্দ খুঁজে বের করা অধ্যায় থেকে। কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকান
এবং সূর্যের আলো আপনার মুখকে আলতো করে উষ্ণ করে তোলে। বাতাস তাজা এবং আপনি দূর থেকে পাখিদের কিচিরমিচির শুনতে পাচ্ছেন। প্রশ্ন হল, আপনি কি এই সব অনুভব করেছেন? নাকি ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি কি আপনার ফোনটি তুলে নোটিফিকেশন চেক করতে শুরু করেছেন? জীবনযাপন করা এবং কেবল এটিকে পাশ কাটিয়ে যাওয়ার মধ্যে এটাই পার্থক্য। আমরা প্রায়শই মনে করি সুখী হওয়ার জন্য আমাদের বড় কিছুর প্রয়োজন, একটি বড় বাড়ি, একটি বড় গাড়ি, একটি বড় ব্যাংক ব্যালেন্স। কিন্তু সত্য হল, সুখের আসল ধন ছোট ছোট জিনিসের মধ্যেই নিহিত। এই ছোট ছোট মুহূর্তগুলি একটি দিনকে উজ্জ্বল করে তোলে, কিন্তু আমরা সেগুলিকে উপেক্ষা করি কারণ আমাদের মনোযোগ সর্বদা কি অনুপস্থিত, কি আছে তার উপর নয়। থা চোন থান বলেন, সুখ পাওয়া যায়, দয়া করে নিজেকে এটিতে সাহায্য করুন। সুখ সর্বদা আপনার চারপাশে থাকে। আপনার কেবল এটি দেখার এবং অনুভব করার অভ্যাস গড়ে তোলা দরকার। কল্পনা করুন যে আপনি যদি ক্রমাগত যা আপনার নেই তার উপর মনোনিবেশ করেন, জীবন সর্বদা অসম্পূর্ণ বোধ করবে। কিন্তু যদি তুমি তোমার কাছে যা আছে তার উপর মনোযোগ দাও, তাহলে তুমি বুঝতে পারবে তোমাকে কতটা বেঁচে থাকতে হবে। একটা উদাহরণ বিবেচনা করো, ধরো তোমার একটা পুরনো ফোন আছে। যদি তুমি শুধু ভাবো যে অন্যদের কাছে নতুন মডেলটি কেমন আর তোমার কাছে নেই, তাহলে তুমি দুঃখ পাবে। কিন্তু যদি তুমি বুঝতে পারো যে এই ফোন ব্যবহার করলে তুমি প্রিয়জনের সাথে কথা বলতে পারো, ছবি তুলতে পারো এবং পৃথিবী সম্পর্কে তথ্য পেতে পারো, তাহলে তোমার মুখে হাসি ফুটে উঠবে। এই পরিবর্তন কেবল চিন্তাভাবনার পরিবর্তন নয়, বরং অভ্যাসেরও। যখন তুমি প্রতিদিন কৃতজ্ঞতা অনুশীলন করো, তখন তোমার মনোযোগ ধীরে ধীরে অভাব থেকে প্রাচুর্যে পরিবর্তিত হবে। প্রতিদিন ছোট ছোট আনন্দ খুঁজে বের করার একটি কৌশল, মননশীল পর্যবেক্ষণ। দিনে কমপক্ষে 5 মিনিট একটি জিনিস মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করো। সেটা হতে পারে একটি ফুল, আকাশের রং, অথবা তোমার সন্তানের হাসি। কেবল বিক্ষেপ ছাড়াই তা অনুভব করো। 2টি কৃতজ্ঞ বাসা, ঘুমাতে যাওয়ার আগে সেই দিনের জন্য তুমি কৃতজ্ঞ এমন 3টি জিনিস লিখে রাখো। এটি তোমার মনকে ইতিবাচক দিকে পরিচালিত করবে। 3. ছোট ছোট জয় উদযাপন করো। অফিসে একটি ছোট কাজ সম্পন্ন করেছেন, উদযাপন করো। রান্নাঘরে একটি নতুন খাবার চেষ্টা করে দেখেছেন, নিজের পিঠে একটু চাপড় দাও। একজন বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি এত শান্ত এবং সুখী কিভাবে থাকেন? তিনি হেসে উত্তর দিলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি নিজেকে এই প্রশ্নটি করি, আজ খুশি থাকার জন্য আমার কত কারণ আছে, এবং তারপর আমি সেই কারণগুলি গণনা শুরু করি। দিনের শেষে আমি বুঝতে পারি যে আমার দিনটি কোনো কারণ ছাড়াই হাসিতে ভরা ছিল। আমরা প্রায়শই মনে করি যে খুশি থাকা কঠিন, কিন্তু সত্য হল, খুশি থাকা একটি সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে নেওয়া যেতে পারে। বৃষ্টিতে ভিজতে চেষ্টা করুন, যেমন আমরা ছোটবেলায় করতাম। কখনো কখনো কোনো কারণ ছাড়াই কোনো বন্ধুকে ফোন করুন এবং তাদের বলুন যে আপনি দুর্দান্ত। কখনো কখনো কোনো কারণ ছাড়াই কারো দিকে হাসতে চেষ্টা করুন, হয়তো তাদের পুরো সন্ধ্যা বদলে যাবে। এই ছোট মুহূর্তগুলি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলি লিখে। আজকের অভ্যাস, আজই এটিকে একটি অভ্যাসে পরিণত করুন। দিনে 3 বার থামুন এবং চারপাশে তাকান এবং ভাবুন, এই মুহূর্তে আমি কিসের জন্য কৃতজ্ঞ? সম্ভবত উত্তর হবে 1 কাপ চা, কারো কাছ থেকে একটি মিষ্টি বার্তা, অথবা কেবল এই সত্য যে আপনি বেঁচে আছেন এবং শ্বাস নিচ্ছেন। সুখ কোনো গন্তব্য নয়, বরং একটি পথ যা আপনি প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত বেছে নেন। এবং যখন আপনি এটি বেছে নেন, তখন আপনি দেখতে পাবেন জীবন আগের চেয়ে আরও রঙিন, হালকা এবং সুন্দর বলে মনে হয়। একটি পরিপূর্ণ জীবনের জন্য মননশীলতাকে একীভূত করার অধ্যায়। কল্পনা করুন যদি প্রতিটি সকাল কেবল 1 কাপ চা দিয়ে শুরু না হয়, বরং শান্তি এবং স্বচ্ছতার সাথে শুরু হয়। যদি প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি এখানে আছেন, এখনও এখানে আছেন, তাহলে আপনার জীবন কতটা পরিবর্তিত হবে। এটাই মননশীলতাকে আপনার জীবনের একটি অংশ করে তোলে। এমন একটি জীবন যেখানে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি কথোপকথন সচেতনতা এবং আনন্দ প্রতিফলিত করে। মননশীলতা এমন কিছু নয় যা আপনি একবার শিখে শেষ করেন। এটি একটি দৈনন্দিন অনুশীলন,
যেমন দাঁত ব্রাশ করা বা স্নান করা। আপনি ছোট ছোট আচার অনুষ্ঠান দিয়ে শুরু করতে পারেন, যেমন একটি সকালের শ্বাস প্রশ্বাসের আচার। সকালে ঘুম থেকে উঠে 2 মিনিটের জন্য গভীরভাবে শ্বাস নিন। তোমার নিঃশ্বাসের সাথে বন্ধুত্ব করো। অনুভব করো কিভাবে প্রতিটি নিঃশ্বাস তোমার শরীরকে প্রাণে ভরিয়ে তোলে। 2. মননশীল চা, কফির সময়। চা পান করার সময় কেবল এটি পান করো। এর উষ্ণতা, সুবাস এবং স্বাদের উপর মনোযোগ দাও। 3. সন্ধ্যার কৃতজ্ঞতা, বিরতি। ঘুমানোর আগে দিনের 3টি ছোট আনন্দ লিখে রাখো। এই আচারগুলি ছোট, কিন্তু এগুলি তোমার মনকে পুনরায় সেট করে যাতে তুমি সারা দিন শান্ত এবং মনোযোগী থাকতে পারো। মননশীলতার আসল জাদু তখনই ঘটে যখন তুমি একই সাথে 3টি জিনিস বেঁচে থাকো। 1. শ্বাস প্রশ্বাস। তোমার নিঃশ্বাসের উপর মনোযোগ দেওয়া তোমাকে বর্তমানের সাথে সংযুক্ত করে। 2. সচেতনতা। কিন্তু সত্য হল, সুখ চিরন্তন। যখন তুমি একটি শিশুর হাসি শুনতে পাও, একটি ফুল ফুটে দেখো, অথবা কেবল একটি গভীর শ্বাস নাও এবং বুঝতে পারো যে তুমি বেঁচে আছো, তখনই আসল জাদু লুকিয়ে থাকে। প্রতিদিন নিজেকে বলো, আমি এখানে আছি, আমি এখন আছি, এবং আমি এই জাদুকরী সময়টি তৈরি করব। মননশীলতার সবচেয়ে বড় শত্রু হল ভুলে যাওয়া। তুমি প্রথমে খুব উৎসাহী হবে, কিন্তু তারপর কাজ করবে, তোমার ফোন এবং সোশ্যাল মিডিয়া বাধা হয়ে দাঁড়াবে। এটি প্রতিরোধ করতে মনে রাখতে ভুলো না। এটি একটি দৈনন্দিন অভ্যাস, যেমন দাঁত ব্রাশ করা বা স্নান করা। আপনি ছোট ছোট আচার অনুষ্ঠান দিয়ে শুরু করতে পারেন, যেমন সকালের শ্বাস প্রশ্বাসের আচার। সকালে ঘুম থেকে উঠে 2 মিনিটের জন্য গভীরভাবে শ্বাস নিন। আপনার শ্বাস প্রশ্বাসের সাথে বন্ধুত্ব করুন। অনুভব করুন কিভাবে প্রতিটি শ্বাস আপনার শরীরকে প্রাণ দিয়ে পূর্ণ করে। 2. মাইন্ডফুল টি, কফির সময়। চা পান করার সময় কেবল এটি পান করুন। এর উষ্ণতা, সুগন্ধ এবং স্বাদের উপর মনোযোগ দিন। 3. সন্ধ্যার কৃতজ্ঞতা, বিরতি। ঘুমানোর আগে দিনের 3টি ছোট আনন্দ লিখে রাখুন। এই আচারগুলি ছোট, কিন্তু এগুলি আপনার মনকে পুনরায় সেট করে যাতে আপনি সারা দিন শান্ত এবং মনোযোগী থাকতে পারেন। মাইন্ডফুলের আসল জাদু তখনই ঘটে যখন আপনি একই সাথে 3টি জিনিস বেঁচে থাকেন। 1. শ্বাস প্রশ্বাস। আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া আপনাকে বর্তমানের সাথে সংযুক্ত করে। 2. সচেতনতা। কিন্তু সত্য হল, সুখ চিরন্তন। যখন আপনি একটি শিশুর হাসি শুনতে পান, একটি ফুল ফুটতে দেখেন, অথবা কেবল একটি গভীর শ্বাস নেন এবং বুঝতে পারেন যে আপনি বেঁচে আছেন, তখনই আসল জাদু লুকিয়ে থাকে। প্রতিদিন নিজেকে বলুন, আমি এখানে আছি, আমি এখন আছি, এবং আমি এই জাদুকরী সময়টি তৈরি করব। মননশীলতার সবচেয়ে বড় শত্রু হল ভুলে যাওয়া। প্রথমে আপনি খুব উৎসাহী হবেন, কিন্তু তারপর কাজ করলে আপনার ফোন এবং সোশ্যাল মিডিয়া বাধা হয়ে দাঁড়াবে। এটি প্রতিরোধ করতে মনে রাখবেন, এটি একটি দৈনন্দিন অভ্যাস, যেমন দাঁত ব্রাশ করা বা স্নান করা। আপনি ছোট ছোট আচার অনুষ্ঠান দিয়ে শুরু করতে পারেন, যেমন সকালের শ্বাস প্রশ্বাসের আচার। সকালে ঘুম থেকে উঠে 2 মিনিটের জন্য গভীরভাবে শ্বাস নিন। আপনার শ্বাস প্রশ্বাসের সাথে বন্ধুত্ব করুন। অনুভব করুন কিভাবে প্রতিটি শ্বাস আপনার শরীরকে প্রাণ দিয়ে পূর্ণ করে। 2. মাইন্ডফুল টি, কফির সময়। চা পান করার সময় কেবল এটি পান করুন। এর উষ্ণতা, সুগন্ধ এবং স্বাদের উপর মনোযোগ দিন। 3. সন্ধ্যার কৃতজ্ঞতা, বিরতি। ঘুমানোর আগে দিনের 3টি ছোট আনন্দ লিখে রাখুন। এই আচারগুলি ছোট, কিন্তু এগুলি আপনার মনকে পুনরায় সেট করে যাতে আপনি সারা দিন শান্ত এবং মনোযোগী থাকতে পারেন। মাইন্ডফুলের আসল জাদু তখনই ঘটে যখন আপনি একই সাথে 3টি জিনিস বেঁচে থাকেন। 1. শ্বাস প্রশ্বাস। আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া আপনাকে বর্তমানের সাথে সংযুক্ত করে। 2. সচেতনতা। কিন্তু সত্য হল, সুখ চিরন্তন। যখন আপনি একটি শিশুর হাসি শুনতে পান, একটি ফুল ফুটতে দেখেন, অথবা কেবল একটি গভীর শ্বাস নেন এবং বুঝতে পারেন যে আপনি বেঁচে আছেন, তখনই আসল জাদু লুকিয়ে থাকে। প্রতিদিন নিজেকে বলুন, আমি এখানে আছি, আমি এখন আছি, এবং আমি এই জাদুকরী সময়টি তৈরি করব। মননশীলতার সবচেয়ে বড় শত্রু হল ভুলে যাওয়া।
প্রথমে আপনি খুব উৎসাহী হবেন, কিন্তু তারপর কাজ করলে আপনার ফোন এবং সোশ্যাল মিডিয়া বাধা হয়ে দাঁড়াবে। এটি প্রতিরোধ করতে মনে রাখবেন